এদিকে আবারও শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হয়েছে আজ রাত্রে। বললেন, আমি দেশে ঢুকে পড়েছি, পাশাপাশি ওবায়দুল কাদেরও দেশের ভিতরেই আছেন। হঠাৎ যেন দীর্ঘ 7 মাসের সব ধারণা ভুল হতে চলেছে দেশের মানুষের। পালিয়ে যাননি ওবায়দুল কাদের, বললেন সাংবাদিক ইলিয়াস। শেখ হাসিনার দেশে ঢোকার কথা শুনে সারা দেশের রাজপথে নেমে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রক্ষা পাবে না হয়তোবা ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদ। ওবায়দুল কাদের এখনো বাংলাদেশে আছে, আমি খুব বিশ্বস্ত সূত্র থেকে এটা জেনেছি। আমাকে সেই অফিসার বলছে, আমরা দীর্ঘদিন পরে বোধহয় এরকম একটা কর্মসূচি দিতে আমরা বাধ্য হচ্ছি, কারণ আজকে বাংলাদেশের যে দুরবস্থা, চরম ভাবে মানবাধিকার। সৈনিকেরা প্রস্তুত হয়ে যাও, এইবার বিজয়ের পতাকা হাতে তুলে নেওয়ার সময় এসে গেছে। কে কোন মুড়ি খাবে সিদ্ধান্ত নিয়ে নাও। শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে এবারে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রতিবাদ আওয়ামী লীগের আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, শেখ হাসিনাকে বাংলাদেশে এবং আপনি বলুন রাজভাস্কর্য রাত্রির রাজভাস্কর্য ফেলে দেওয়া হবে। আওয়ামী লীগ কিন্তু ইনশাল্লাহ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে, লিফলেট বিতরণ, বিক্ষোভ কর্মসূচি, মশাল মিছিল এবং সর্বশেষে 18 তারিখে হরতাল ঘোষণা করেছে, সেই লক্ষ্যে সারা বাংলাদেশের রাজপথের নেতাকর্মীরা, দুদিনের নেতাকর্মীরা সকলে ঐক্যবদ্ধ হচ্ছেন। ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ এই আন্দোলনটা সফল করছেন। প্রধান উপদেষ্টার পেশ সচিব সে বলতেছে যে আওয়ামী লীগ এদেশের জনগণের কাছে করজোরে ক্ষমা চাইতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, ক্ষমা তাদেরকে চাইতে হবে, আগে ক্ষমা চাইতে হবে পেশ সচিব, আপনার ইউনূসের যে পেশ সচিব তাকে ক্ষমা চাইতে হবে এবং কি ইউনূসকে ক্ষমা চাইতে হবে। লিফলেট বিতরণটা হচ্ছে, এটা আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগ একটা বেশ শক্তিশালী অবস্থান তারা জারি করেছেন, কারণ তাদের রাস্তায় তাদের কর্মীকে নামানোর প্রথম ধাক্কাটা তারা নিতে পেরেছেন এবং বিভিন্ন জায়গায় কর্মসূচি পালিত হচ্ছে এবং প্রকাশ্যে তারা গিয়ে লিফলেট বিতরণ করছে। এত জায়গায় এটা হচ্ছে যে এটা আসলে নিয়ন্ত্রণ করা বর্তমান সরকার এবং বর্তমান সরকারের যে সমর্থক রাজনৈতিক গোষ্ঠীগুলো আছে তাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। আওয়ামী লীগ নিশ্চিত হবে না হবে সেটা জনগণ ঠিক করবে। আওয়ামী লীগ নির্বাচনে আসবে, জনগণ ভোটের মাধ্যমে তারা বলে দিবে যে আওয়ামী লীগ নিশ্চিত সংসদে যাবে কি যাবে না। আর এই সমস্ত শুক্রবারে 8 দিন বয়স রাজনীতির 5 আগস্টের আগে কি তাদের কাগজ চিনছেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইলে নিজেরা নিষিদ্ধ হয়ে যাবে। তারেক রহমান কি ছেড়ে দিবে? বিএনপিকে ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। আপনারা যে ফাজলামি শুরু করছেন, বিএনপিকে চাপে ফেলার চেষ্টা করতেছেন, এগুলা করে কি মনে করছেন বিএনপি ভেঙে পড়ে যাবে? বিএনপি ভাঙা দল। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে দেশ জুড়ে চলা উত্তেজনা ও প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখে নিশ্চয়ই আজ করতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে ভিডিওগুলো নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ওবায়দুল কাদের এখনো বাংলাদেশে আছে, আমি খুব বিশ্বস্ত সূত্র থেকে এটা জেনেছি। আমাকে সেই অফিসার বলছে যে ইলিয়াস ভাই আপনি একটু আপনার ইউটিউব চ্যানেলে বললে তাহলে আমরা কাজ করতে সুবিধা হবে। আপনারা বলে ফেললে তখন অফিসাররা চায় কিন্তু করতে পারে না, এখনো তাদের পেছনে কোনো একটা আতঙ্ক আছে। আমি মনে করি এইসব জায়গাগুলোতে অনেকেই চায় কিন্তু করতে পারছে না। আমাদের প্রেশার গ্রুপ হিসাবে মাঠে থাকতে হবে। আমরা দীর্ঘদিন পরে বোধহয় এরকম একটা কর্মসূচি দিতে আমরা বাধ্য হচ্ছি, কারণ আজকে বাংলাদেশের যে দুরবস্থা, চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তার উপর রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। এমনকি প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আমরা এই জুন মাসের 30 তারিখে 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে আসলাম, অথচ 4-5 মাসও গেল না, টাকা নাই, পয়সা নাই। এমনকি আমাদের সোশ্যাল সেফটি নেটের যত কাজ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সব বন্ধ করে দিয়েছে। একদিকে জনগণের উপরে ট্যাক্স বসাচ্ছে, অপরদিকে আমাদের সেই সুদখোর ক্ষমতা দখল করে ইউনূস সাহেব সবার উপরে ট্যাক্স বসাচ্ছেন। আবার সবাইকে বলে ট্যাক্স দিতে। বাবা তুমি নিজে ট্যাক্স দাও না, আবার অন্যকে ট্যাক্স দিতে বলো, এটা কেমন ধরনের কথা? একটা লজ্জা বলেও তো একটা কথা থাকে। এই অবস্থায় এদেরকে ছেড়ে দেওয়া যায় না। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সবাইকে এক হয়ে থাকতে হবে। আর যে কর্মসূচি আমরা দিয়েছি সেই কর্মসূচি সফল করতে হবে, কারণ রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। একটা ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের কাছ থেকে অর্থ চুষে নেওয়া, অতিরিক্ত সুদ নিয়ে নেওয়া আর রাষ্ট্র চালানোর মধ্যে তফাৎ আছে। আজকে তারা যে সরকার চালাচ্ছে ইউনূস সাহেব, তাতে মনে হচ্ছে যে রাষ্ট্র চালাতে না, জনগণের সম্পদ লুটপাট করতে ক্ষমতা এসেছে। আর তাদের সব থেকে বড় শত্রু হয়ে গেছে আওয়ামী লীগ। ছাত্রলীগ ব্যান করে, ছাত্রলীগ ব্যান করবা সে কে? অসাংবিধানিক ভাবে অস্ত্র অর্থ দিয়ে চক্রান্ত করে দখল করেছে। এখানে অন্য কিছু আছে, দীর্ঘদিন ধরে ক্ষমতার লিপ্সা, তার ক্ষমতার লোভের আগুনে বাংলাদেশ জ্বলছে। এই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তাদের কোনো আয় রোজগার ব্যবস্থা নেই। একবেলা খাবার পায় না একটা দিনমজুর যা কামাই করে। আওয়ামী লীগ আমলে তো এই অবস্থা ছিল না। আওয়ামী
আমলে একজন দিনমজুর যে টাকা কামাই করতো তাতে তার সংসারে খরচ চালিয়েও তার হাতে টাকা থাকতো। এখন আর সেই দিন নাই। মনে করছে আওয়ামী লীগ একেবারে হত্যা করে শেষ করে দেবে। আওয়ামী লীগ কোনো পরগাছা না। আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে বের হয়নি। আওয়ামী লীগ এই দেশের মাটির মানুষের সংগঠন এবং মাটির মানুষের কথা বলেই আওয়ামী লীগ গড়ে উঠেছে। আওয়ামী লীগ গড়ে উঠেছে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সেটা আমরা প্রমাণ করেছি। 2008 সালের নির্বাচনে 233টা সিট পেয়েছিল আওয়ামী লীগ। তারপর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত শুরু। আজকে বাংলাদেশ কোথায় গেছে? ঠিক এই জুলাই মাস পর্যন্ত তার আগ পর্যন্ত বাংলাদেশের একটা মর্যাদা ছিল বিশ্বব্যাপী। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হতো, সম্মান দেওয়া হতো, বাংলাদেশকে বলা হতো উন্নয়নের বিষয়, এবং আমরা তা করতে পেরেছিলাম। ছাত্রছাত্রীরা কি আন্দোলন করলো যে আজকে তারা নতুন বইও পায় না, অথচ আমাদের বাজেটে সব টাকা ধরা ছিল, বই ছাপানোর কত টাকা লাগবে সেটাও ধরা ছিল। আমরা ইনফ্লেশন 8 থেকে 9 ভাগের মধ্যে ধরে রেখেছিলাম, আজকে 14 ভাগের উপরে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। হ্যাঁ, এখন শীতকাল, শাকসবজির একটু দাম কমেছে, কিন্তু তাতে মানুষের আয় তো বাড়েনি। কিন্তু আমাদের সময় মাথাপিছু আয় আমরা 2793 মার্কিন ডলার উন্নীত করেছিলাম। আজকে সেই নোবেল লরেট ইউনূস সাহেব ক্ষমতা এসে সেই প্রবৃদ্ধি ওই একই প্রান্ত থেকে কমিয়ে এনে 1.81 ভাগে নামিয়ে আনে। দেশকে এগিয়ে নিয়ে যেতে দেয়নি, পিছিয়ে দিচ্ছে। একের পর এক ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, শেয়ার মার্কেটের টাকা সব লুটপাট। আর বাজেটে যত টাকা রেখে এসেছিলাম আমাদের সামাজিক নিরাপত্তা, ছেলে মেয়েদের বই, বৃত্তি উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে দেশের উন্নয়নে যতগুলি কাজ আমরা করে যাচ্ছিলাম, সেই অর্থ সম্পদ সবই লুটপাট করে নিয়ে যাচ্ছে। গ্রামীণ ব্যাংকের টাকা পাচার করেছে, গ্রামীণ ফোনের টাকা পাচার করেছে, এখন আমাদের বাজেটের টাকাও পাচার এবং মানুষের অর্থ আত্মসাৎ, তার উপর ভ্যাট, ট্যাক্স সবকিছু দিয়ে মানুষের পকেট খালি এবং ইউনূসের পকেট ভারী। এটাই তারা করে যাচ্ছে। আজকে একটা কথা বলবো, ডক্টর ইউনূস, তার ভাই, ব্রাদার, বোন, তাদের ভাগ্নে, ভাতিজা যে যেখানে আছে, কার কত সম্পদ বাড়লো এটা হিসাব নিতে হবে। উপদেষ্টা মন্ডলী, তাদের এবং তাদের পরিবার, স্ত্রী অথবা স্বামী অথবা ভাই, ব্রাদার, ছেলে মেয়ে, কার কত বেশি সম্পদ হয়েছে সেটা দেখতে হবে। যারা তার ওই চেলা চামুন্ডা ছিল, সমন্বয়করা, তাদের এই 4-5 মাসের মধ্যে কত সম্পদের মালিক হলো তারা। তাদের বাপ, ভাই আবার নতুন নতুন বিয়েও করেছে, শ্বশুর বাড়ি কত টাকা কামাই করলো, এই সব কিছু আজকে খোঁজ করে বের করতে হবে সবাইকে। 1 কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড করে দিলাম, মাত্র 30 টাকা কেজিতে চাল কিনতে পারবে। 20 লক্ষ মেট্রিক টন চাল তো আমি রেখে এসেছি, চাল গেল কোথায়? কি করছে সেগুলি? যে আজকে চাল দিতে পারবে না, খাবার দিতে পারবে না, তাহলে ক্ষমতা থাকা কিসের জন্য? শুধু নিজেরাই খাবে। ওই যমুনায় বসে বসে চর্বচর্চ লেজ্জ পেয় নিয়ে সুখ করে খেয়ে যাবেন, আর আমাদের গরিব মানুষ ডাস্টবিনের কাছ থেকে খাবার কুড়িয়ে খাবে। এটা সহ্য করা যায় না। এই ইউনূস সরকারের কোনো অধিকার নাই এই ভ্যাট ট্যাক্স দেওয়ার। ভ্যাট ট্যাক্স দিতে হলে আইন কোথায়, পার্লামেন্টে পাস করতে হয়, উড়ে এসে জুড়ে বসে দেওয়া যায় না। আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, অবৈধ সরকার যা কিছু নির্দেশ দেবে সবই অবৈধ। এবং অবৈধ কার্যক্রমের জন্যই, মানে মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য, মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য একদিন এদের শাস্তি পেতে হবে। প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করবার জন্য শাস্তি পেতে হবে। কাজে এই শাস্তি অবশ্যই তাদের হবে ইনশাআল্লাহ, এবং সেদিন বেশি দূরে না, এটুকু আমি বলতে পারি। আমি আছি, হ্যাঁ জানি। 5ই আগস্ট তাদের একটাই লক্ষ্য ছিল আমাদের 2 বোনকে হত্যা করা। 15ই আগস্ট আমরা বিদেশে ছিলাম, হত্যা করতে পারিনি। সেই খুনিদের অসমাপ্ত কাজই তারা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং দেশের মানুষ, আমার পার্টির নেতাকর্মী তো বারবার আমাকে বাঁচিয়ে আনে। 21 আগস্ট গ্রেনেড হামলা থেকেও আমাকে বাঁচিয়েছিল, কারণ কিছু কাজ বাকি ছিল। যুদ্ধ অপরাধীদের বিচার, জাতির পিতার হত্যাকারীদের বিচার কার্যকর করা এবং দেশকে উন্নত করা। এই অভিশাপ থেকে দেশকে মুক্ত করেই আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছিলাম। আজকে আমাদের লক্ষ্য 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশের মানুষ আজকে সব থেকে কষ্টে আছে, বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে অনেক দূর, সেখান থেকে আবার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই কাজটা বাকি আছে বলেই বোধহয় খোদা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কাজে আমি যত দূরেই থাকি আমার মনটা বাংলাদেশেই পড়ে আছে, আর আমি বাংলাদেশেই আছি। যে কোথায় আমি থাকলাম সেটা বড় কথা না, কিন্তু আমার বাংলাদেশটা এবং বাংলাদেশের জনগণের পাশে আমি আছি, সেই বার্তাটাই দিতে চাই। আর এই অন্যায় অবিচার থেকে বাংলাদেশের মানুষকে ইনশাল্লাহ মুক্ত করবো। কাজে এই আন্দোলনের যে কর্মসূচি আমরা দিয়েছি, তোমরা প্রত্যেকের ঘরে ঘরে যাবে এবং আমাদের বার্তাটা পৌঁছে দেবে এবং তাদের সকলের সুখ দুঃখের সাথী হবে, এটাই আমি চাই। করে যাচ্ছে আজকে সংবিধান সংস্কার করতে চাই, এত বড় দুঃসাহস যে সংবিধানে হাত দেয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র 10 মাসের মধ্যে সংবিধান আমাদের দিয়েছেন। অনেকে কাটাছেড়া করেছে, কিন্তু সংবিধান বাতিল করবার সাহস কারো হয়নি, এবং এই সরকার তা পারবে না। এই অধিকার তাদের নাই, জনগণ সেই অধিকার তাদের দেয় না, এটা তাদের মনে রাখতে হবে। কাজে জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে, আর জনগণের পাশে দাঁড়াবে তোমরা। আমরা সবাই আছি তাদের পাশে। আমাদের বোধহয় যেদিন অবরোধ সেই দিন পূজা আছে, কাজে পূজা থাকে, ওটা আমাদের যারা হিন্দু সম্প্রদায় তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় ওই প্রোগ্রামটা ভিন্নভাবে করা। আমাদের মধ্যে যথেষ্ট অপপ্রচার করে, ওর তো টাকার তো অভাব নাই,
বাংলাদেশের সব টাকা চুষে নিয়ে বিদেশে পাচার করেছে। এখন বিদেশে কত টাকা পাচার করেছে সেটা খুঁজে বের করতে হবে। আমাদের বিরুদ্ধে তদন্তকারী ইউনূসের বিরুদ্ধে 5টা মামলা হয়েছিল দুর্নীতি দমন কমিশনে। নিজে ট্যাক্স দেয়নি। 666 কোটি টাকার মামলার রায় 6 আগস্ট হওয়ার কথা ছিল। ক্ষমতা এসে সবার আগে নিজের মামলাগুলি উনি বাতিল করেছেন, যেটা করতে পারে না। রায়ের জন্য যে মামলা বসে আছে, এবং সেটা লেবার কোর্টে শ্রমিকের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি। সাজাপ্রাপ্ত আসামি ক্ষমতায় যে এখন বড় বড় কথা বলে। ইনশাআল্লাহ সাফল্য আমাদের আসবেই, জনতার জয় হবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ টিআরজিবি হোক। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ঠিক আছে, ভালো থাকো সবাই। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি তোমাকে। আচ্ছা, ভালো থাকুন আপনি। অনেক রাত হয়েছে, আমরা দুঃখিত আপনাকে এত রাত। আমি ভালো আছি, তোমরা ভালো থাকো, সাবধানে থাকো। আসলে আন্দোলন দিয়ে যে সরকারের উৎপত্তি হয়েছে, তো সেই সরকারের যারা নিয়োগকর্তা আছেন তারা তো কথায় কথায় আন্দোলন করবে। তাদের মধ্যে এরকম চিন্তা ভাবনা, ভাই কেউ মন্ত্রী হয়ে গেছে, কেউ এমপি পদমর্যাদার দিকে যাচ্ছে, কেউ এসপিডিসি দৌড়াচ্ছে, সেনাবাহিনী ধাবড়াচ্ছে, হ্যাঁ মানে একদম সেই লেভেলে আছে। তো আমরা দোষ কি? আমরা কি ভাগে কিছু পাবো না? পাবো। কিসের আইন টাইন দেশে, কিসের থানা পুলিশ? একদম সবগুলোর বটাই ফেলবো। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যদি এই ক্যারেক্টারে ঢুকে, তখন তো বোঝা উচিত যে পুলিশরে কোন রূপে আনা উচিত সামনে। আপনি বুঝতে পারছেন, পুলিশের একটা ঘন্টি পেয়ে গেছে মন্দিরের। আমরা মনে করি সবগুলোর টানাইয়া একদম তার দিয়া বাইরে সোজা করা উচিত। বাংলাদেশের একটা চিড়িয়াখানা বানাই ফেলতেছে এই কথিত শিক্ষার্থীরা। ঘটনার প্রেক্ষাপট দেখেন, রাজধানীর উত্তরায় পুলিশের হাতে 3জন ছাত্র আটক হয়েছে। এই আটককৃত ছাত্রদের কেন আটক করলো? এর প্রতিবাদে উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলা হয়েছে, পুলিশকে মারধর করা হয়েছে। এখন আমাদের মানে বাকিরা কি বলবেন, যে কাদের উপর আপনারা দায়িত্ব দিবেন? এই যে ছাত্ররা পড়াশোনা ছাইরা ক্যাম্পাস থেকে বের হইয়া মানে জায়গায় জায়গায় আর বেটা অপরাধ করছে, ধরবে না? থানা ভাঙচুর এখন আমরা এতদিন দেখতাম বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, তো তোমরা তো একই খাতায় চলে গেলা। আজকে সন্ধ্যা 7টার দিকে উত্তর 11 নম্বর সেক্টরে ওই থানায় হামলা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় উত্তরা পশ্চিম থানায় কর্তব্যরত পুলিশের এসআই মহাদেব বাবুর উপর হামলা এবং তাকে মারধর করা হয়। উত্তরা 13 নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে একটি মিটিং এর আয়োজন করেছিল বৈষম্য বিরোধী ছাত্ররা। মিটিং থেকে আকাশ, রবিন এবং বাপ্পি নামক 3 ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। উত্তরা পশ্চিম থানায় হামলার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন, আমাদের সহপাঠীকে পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানা নিয়ে যায়। আমরা জানতে পারি তখন 3 ছাত্রকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করেছে এবং উত্তর পূর্ব থানা পুলিশের হেফাজতে রয়েছে। এতে ছাত্ররা খেপা যায় এবং থানায় ইটপাটকেল নিক্ষেপ করে, সেই সঙ্গে থানার গেটে হামলা চালিয়েছে। অপরদিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ এবং পুলিশের গোয়েন্দারা বলছে যে ছাত্রদের সঙ্গে বৈঠকের এক পর্যায়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রনক জাহান বিষয়টি স্বীকার করছেন। এখন তাদের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাবরুম আলোচনায় সেই পুলিশের আসা, মানে কি ভাই, একটা মব জাস্টিস এবং হরিলুট মনে শুরু হয়ে গেল দেশটাতে নাকি? রাস্তা ব্লক, কথায় কথায় আন্দোলন, আজকে এটা কালকে সেটা, মানে মানুষ তো ত্যক্ত বিরক্ত। পুলিশে কিভাবে ফাংশন করবে ডক্টর ইউনূসের এই সরকার? সবাই যদি পুলিশের সাথে এই আচরণ শুরু করে, যারাই ধরে নেয় তারাই থানা হামলা। এই কয়েকদিন আগে দিলাম যে বিএনপির একটা থানার থেকে ভাঙচুর লুটপাট করা নেতা ছোটাই নিছে, পরশুদিন দিলাম আওয়ামী লীগের একটা, আজকে দিলাম বৈষম্য বিরোধীর একটা। তাহলে কার থেকে কে ভালো? তোমরা? আওয়ামী লীগ খারাপ, বিএনপি খারাপ আমরা জানি, তোমরা তাহলে কোথায় ভালো হইলা? তো তোমরা কি ছাত্রলীগের থেকে ভালো করছো? ছাত্র দলের থেকে তোমরা ভালো কাজ করছো, তোমাদের উপরে জাতি আস্থা রাখবে, তোমরা রাজনৈতিক দল করবা, তোমরা বৈষম্য বিরোধী করবা, নিজেরা দেশটার একটা বাপের রাজত্ব তৈরি করে ফেলছো। শেখ হাসিনা যা করতো তোমরা এর থেকে কোন অংশে এই মুহূর্তে কম করতেছো? কথায় কথায় এর মুখ বন্ধ হবে, সেই দেশদ্রোহী হয়ে যাবে, মতের বিপরীতে গেলেই তার উপরে মব জাস্টিস তৈরি হচ্ছে। মানে কি রে ভাই? আইন আছে, তোমাদের দেওয়া সরকার আছে, এটাকে ফলো করতে হবে, সিস্টেম মানতে হবে, গায়ের জোরে সবকিছু। বুঝে ডিম পারে হাসে, খায় বাগদাসে, বিষয় হয়ে গেছে এরকম। এই বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বাংলাদেশের চেহারা বদলাবে, এদের কারোর মধ্যে এখন আর এই ধরনের আস্থা মানুষের তৈরি হওয়ার সুযোগ আছে? এরা যা শুরু করছে এগুলা একটা হতাশাজনক চিত্র আমরা দেখছি। তোমরা আইনকে মানতে হবে, তখন আরো 10 জন মানবে। আগের তারা মানে নাই, তোমরাও মানো না, তো কে মানবে ভাই? তারেক রহমান কি ছেড়ে দিবে? বিএনপিকে ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। আপনারা যে ফাজলামি শুরু করছেন, বিএনপিকে চাপে ফেলার চেষ্টা করতেছেন, এগুলা করে কি মনে করছেন বিএনপি ভেঙে পড়ে যাবে? বিএনপি ভাঙা দল। আর আমি বুঝি না, অনেকে দেখলাম বলে যে আওয়ামী লীগ আর বিএনপি সেম। ভাইরা, আওয়ামী লীগ আর বিএনপি তো সেম না। আওয়ামী লীগ, এই আমাশয় লীগ, এরা কি করছে? এরা বিএনপির উপর নির্যাতন চালাইছে। আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে বিএনপি, তাহলে বিএনপির আওয়ামী লীগ কিভাবে এক হয় বলেন? আপনারা কথায় কথায় বলে দেন। আর এই প্রচারগুলো বেশি জামাত ইসলামের অনেকেই প্রচার করতেছে। আমি আপনাকে বলি, জামাত ইসলামে যারা আছে, আমি সবাইকে নিয়ে সমালোচনা করি। আমি জানি এখন আপনাদের বললে আপনাদের কষ্ট হবে এই কথাগুলো বললে। আমি নিজে প্রতিবাদ, আমি নিজে জামাত ইসলামের পক্ষে কথা বলছি নিজে। আর 5 তারিখের আগে যাদেরকে দেখি নাই, 5 তারিখের আগে আমরা জামাত ইসলামের পক্ষে যুদ্ধ করছি। যখন জামাত শিবিরকে নিষিদ্ধ করা হইলো তখনও কিন্তু আমরা প্রতিবাদ করছিলাম 5 তারিখের আগে। এখন 5 তারিখের পরে জামাত ইসলামের অনলাইন অ্যাক্টিভিটির অভাব নাই,
মানে তাদের প্রতিবাদ করা লোকের অভাব নাই। খোঁজ নিয়ে দেখেন একটা লোকের মামলা নাই। আমার এলাকায়, আমার উপজেলার জামাত শিবির করে একটা ছেলের নামে মামলা নাই, একটা ছেলের নামে মামলা নাই। আমরা নির্বাচনের সময় পালাই বেড়াইছি, ওরা দিব্যি এলাকায় ঘোরাঘুরি করছে। আমরা মামলার ভয় পালাই বেড়াইছি, ওরা দিব্যি ঘোরাঘুরি করছে। একটা ছেলের নামে মামলা নাই ভাইরে। তারপর আপনারা কেন সুযোগ পেলে বিএনপিকে ঠাড়াঠাড়ি শুরু করেন? এখন বলতেছে অনেকেই যে আওয়ামী লীগ যে কাজ করছে বিএনপি সেই কাজ করতে। আচ্ছা, আওয়ামী লীগ জায়গা দখল করে সরকারি জায়গায় 5 তলা বিল্ডিং একটা উঠায় রাখছিল, ভবন। তা ওইটা যদি আপনি আওয়ামী লীগকে সেই অবস্থায় রাখেন, তাহলে তো সেখানে আওয়ামী লীগ পুনর্বাসন হবে, এখানে হবে না? হবে কি না? ওইখানে পুনর্বাসন হবে কি না? আর যে বলতেছে টেন্ডারি ফেন্ডারি টেম্পু স্ট্যান্ড হ্যান ত্যান, ভাইরে আমার এলাকায় কয়েকটা বাজারে টেন্ডার ছাড়ছে। আমার বাসার পাশে যে বাজারটা, সেই বাজারটার দাম হয়েছে 26 লক্ষ টাকা, ট্যাক্স ম্যাক্স দিয়ে 32 লক্ষ টাকা হয়ে যাবে। তো টাকা দিয়ে যদি টেন্ডার কিনে যদি চাঁদাবাজির কথা শুনতে হয় যে চাঁদাবাজি করতেছে, তারা টেন্ডারটা নিয়েই কাজ করতেছে, চাঁদাবাজি তো করতেছে না। হ্যাঁ, টাকা দিয়ে টেন্ডার নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, কয়েকটা জায়গায় ঘটতেছে, আমরা অস্বীকার করবো না ভাই। দিন শেষে আমরা বাঙালি, এটা কেন ভুলে যান? জামাত ইসলাম করতেছে না? খোঁজ নিয়ে দেখেন, অনেক জায়গায় জামাত ইসলামও করতেছে এগুলা। কুমিল্লাতে একটা ঘটনা ঘটছে, অস্ত্র সহ ধরা পড়ছিল, দেখেন নাই? 54 বছরে যে জাতি পরিবর্তন হয় নাই, এত সোজা না ভাই হুট করে পরিবর্তন হয়ে যাবো। নো, এত সোজা না ভাই, সময় লাগবে। তাই বললে হুটহাট করে বিএনপিকে গালি দিবেন, এটা তো ভাই ঠিক না। বিএনপি নির্যাতিত দল ভাই, প্লিজ। বিএনপি নির্যাতিত দল। বিএনপি ক্ষমতায় আসলে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসবে, শেখ হাসিনার মতো ভোট চুরি করে ক্ষমতায় আসবে না। আর আপনারা যে ফাজলামি শুরু করছেন, এগুলা কিন্তু তারেক রহমান বেশি দিন সহ্য করবে না, সত্যি করে বলতেছি, বেশি দিন সহ্য করবে না। কারণ তারেক রহমানও কম নির্যাতিত না, ভুলে যাবেন না। তাকে পিটাইতে পিটাইতে কালো করে ফেলছিল, তার চেহারা কালো হয়ে গেছিল। তার মা এই দেশে জেল খাটছে এই দেশের জন্য। সে একটা কথা তারেক রহমানকে নিয়ে বলবেন, বিএনপিকে নিয়ে বলবেন, তার আগে একবার চিন্তা করবেন। যদি আপনি মানুষ হন তাহলে চিন্তা করবেন যে লাস্ট 16 বছরে বিএনপির একজন কর্মীর উপর কি নির্যাতন চলছে। তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া জেলে ছিল, তার চিকিৎসা দেয় নাই, ভালো চিকিৎসা দেয় নাই তাকে। এটাও একবার চিন্তা করবেন। একজন তৃণমূলের একজন কর্মী, আমার উপজেলা বিএনপির একজন নেতার 29টা মামলা, এগুলো একবার চিন্তা করবেন। আপনার আশেপাশে যারা আছে ওরা কি নির্যাতন সুযোগ চিন্তা করবেন। আপনি তো দিব্যি বাসায় ঘুমাইছেন, জামাত শিবির করছেন, সে ঘুমাইতে পারে নাই। বুঝছেন? দিন শেষে আগে মানুষ হন, তারপর সমালোচনা করেন। ধন্যবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে 48 ঘন্টার আলটিমেটাম। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, গণ অধিকার পরিষদ শুরু থেকেই গণহত্যার বিচারে সোচ্চার, কিন্তু সরকারের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। 48 ঘন্টার মধ্যে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট না করলে যমুনা ঘেরাও করা হবে। বুধবার দুপুর 12টায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আলরাজি কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, আওয়ামী লীগ যে পাপ করেছে ওরা কোনো ক্ষমা পেতে পারে না। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। আওয়ামী লীগের সঙ্গে সহানুভূতি দেখানো মানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা। এই বেইমানি যারা করবে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে। তিনি আরো বলেন, রাষ্ট্র সংস্কার করতে বিপ্লবী উপদেষ্টা দরকার, কিন্তু এই উপদেষ্টাদের অধিকাংশই সুশীল, তাই তাদের কাছে রাষ্ট্র সংস্কার প্রত্যাশা করি না। ইতিমধ্যে তাদের ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে। রাশেদ খান বলেন, দল গঠন করবেন, শুভকামনা রইল। দল গঠন করতে চাইলে উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে, কিন্তু আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের আগে পদত্যাগ জনগণ মানবে না। এসব করলে জাতি বিশাল সংকটে পড়বে। এদিকে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও এখনো চূড়ান্ত বিজয় আসেনি, মন্তব্য হাসনাতের। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটলেও এখনো চূড়ান্ত বিজয় আসেনি বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমরা পুরো ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শুধু হাসিনা এবং গণভবনের পতন ঘটাতে পেরেছি, কিন্তু গণভবনের সঙ্গে রাষ্ট্র উপাদানের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিলোপ ঘটাতে পারিনি এবং এই ভূখণ্ডের মানুষের দীর্ঘদিনের লড়াইয়ের চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠা আওয়ামী ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়ে ছাত্র জনতার সরকার প্রতিষ্ঠা করেছি। একই সঙ্গে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে হটাতে সক্ষম হলেও আমাদের রাষ্ট্র কাঠামোতে বিদ্যমান ফ্যাসিবাদী যে উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ বিলোপ ঘটেনি। গণঅভ্যুত্থানে আমাদের এক দফা ছিল ফ্যাসিবাদের বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাষ্ট্র কাঠামো গঠন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়ার জন্য এখনো আমাদের কাজটি অসমাপ্ত রয়ে গেছে।